প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কিডনিতে পাথরজনিত সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট অধ্যাপক হারুনুর রশিদ। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। স্যার, এই যে কিডনিতে পাথরজনিত সমস্যা, আমরা সবাই কম বেশি এই বিষয়টি বা রোগটির নাম জানি, কিন্তু আসলে এটি কি সেটি একটু জানতে চাচ্ছি। আসলে আমাদের শরীরে তো আমরা খাওয়া দাওয়া করছি, এর মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড বিভিন্ন উপাদান খাওয়ার মধ্যে থাকে। কোনো কোনো মানুষের এই আমরা যে খাবারটা খাই সেই খাবারের মধ্যে যে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, সিস্টিন এগুলো থাকে, এগুলো কিডনি দ্বারা প্রপারলি মেটাবলাইজড হয় না আর কি। না হলে ওই ধরনের লোকদের যারা একটু পানি খাওয়ার প্রবণতা কম, এই ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিডের একটা ক্রিস্টালাইজেশন হয়। এই ক্রিস্টালাইজেশন হওয়ার ফলে যখন এই জিনিসগুলো রক্ত পরিশোধিত হওয়ার সময় বেরিয়ে যায়, ওরা টিউবুলের ভিতরে ক্রিস্টালটা ফর্ম করে ফেলে। ওই টিউবুলেটের ক্রিস্টালটা ফর্ম করার ফলে আলটিমেটলি ওটা একটু ধীরে 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 বড় হতে হতে যখন 1.5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হয়ে যায়, তখনই ওই আমরা বলি যে এটা তার পাথর হয়েছে। আবার অনেক রোগী দেখা যায় যে পাথর এক্সক্রিটও করে মাঝে মাঝে 3-4 মাস পর পর। আবার কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে যাদের মাল্টিপল নিউমারাস পাথর হওয়ার প্রবণতা থাকে, এটাকে বলি ফ্যামিলিয়াল বা মেটাবলিক অ্যাবনর্মালিটি, যেটা পারিবারিক সূত্রে সে পেয়ে থাকে, যেটা শিশুদের ক্ষেত্রে হয়, অল্প বয়স্কদের ক্ষেত্রে হয়, যেটাকে আমরা বলি স্টোন, সিস্টিন স্টোন, অক্সালেট স্টোন। কিন্তু বেশিরভাগ অ্যাডাল্টই যে স্টোনে রোগে ভুগে সেটা কিন্তু ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড জাতীয় স্টোন। আচ্ছা, তো এই স্টোনগুলো আমরা তো জানি যে পাথরের জায়গা আলাদা, কিডনিতেই কেন স্থান পাচ্ছে এবং ওখানে হচ্ছে সেটি রোগী কিভাবে কোন উপসর্গের মাধ্যমে বুঝতে পারছে? একমাত্র কিডনি পাথরের রোগটাই কিন্তু সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসে ভাস্ট মেজরিটি অফ কেসে। এটি কিন্তু একটি পজিটিভ বিষয়, একটা পজিটিভ বিষয়, সিম্পটম দিয়ে বোঝা যাচ্ছে যে সে তীব্র ব্যথা অনুভব করে পিছনে যেখানে কিডনিটা অবস্থান করে, যদি কিডনির উপরে পাথর হয়। কিন্তু পাথর যখন একটু নিচে নেমে নলের ভিতর, যেটাকে বলি আমরা ইউরেটার, সেখানে আসে, তখন পাথরটা কিন্তু পেটের নিচের দিকে হয় এবং এটা রেডিয়েট করতে থাকে, আরও সামনের দিকে রেডিয়েট করতে থাকে। আচ্ছা, এই আর ক্ষুদ্র পাথর হলে পাথরের ব্যথাটা আরও একটু বেশি হয়, মানে পাথর ছোট হলে ব্যথাটা বেশি হয়। আচ্ছা, আর কোনো কোনো কারণে পাথর এমন জায়গায় থাকলো কিডনিতে, সেখানে কিন্তু আর ব্যথা কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে, সেই পাথরটা আস্তে 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 বড় হয়ে যায়। বড় হলে তখন তার সিমটম হতে পারে, আর এর সঙ্গে সঙ্গে যখন ব্যথা হয় তখন কিন্তু তার প্রস্রাবে রক্তবর্ণ হয়ে যায়, লোহিত কণিকা চলে যায়, প্রস্রাব যে লাল প্রস্রাব হয়ে যায়। এটা কিন্তু এই ব্যথার সঙ্গে সঙ্গে আর একটা সিমটম। আর কিছু কিছু ক্ষেত্রে যখন এই প্রস্রাব বাধাপ্রাপ্ত হয় তখন প্রস্রাবের রেটটাও কমে যায়, কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, মানে ঘন ঘন হচ্ছে কিন্তু অল্প পরিমাণে হচ্ছে। তো এই সিমটমগুলোই সাধারণত ভাস্ট মেজরিটি কেজে আমরা পাথর রোগীদের দেখে পাই আর কি। আচ্ছা, তো এই কিডনিতে পাথর হয়েছে সেটি তো শুরুতেই রোগী বোঝে না, আপনাদের কাছে আসে হচ্ছে ব্যথা নিয়ে। প্রথম পরামর্শ কি থাকে এ সময় রোগীদের প্রতি? আমাদের কাছে যখন রোগীরা আছে, আমরা তো যদি একটু হিস্ট্রি মনোযোগ দিয়ে শুনি, আমরা কিন্তু 80%কে যে ধরে নিতে পারি যে তার পাথর হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন উপরের দিকে যদি পাথর হয় ডান দিকে, তখন আমরা গলব্লাডার পাথরের সঙ্গে কিডনির পাথরে কিছু কনফিউশন হতে পারে। কিন্তু লোয়ার অ্যাবডোমেনে যখন পাথর হয় ডান দিকে, তখন অ্যাপেন্ডিক্সের সঙ্গে একটু কনফিউশন হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে সালপিনজাইটিস আরও যে একটা অর্গান আছে সেখানের সঙ্গে কনফিউশন হতে পারে। কিন্তু যদি রক্ত যায় পাথরের সঙ্গে, তখন গলব্লাডারটার হবে না, তখন কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি অ্যাপেন্ডিক্সের যে ব্যথাটা, আমরা কিছু সাইন আছে, সেই সাইনগুলো যদি আমরা পেটে পরীক্ষা করে দেখি, তাহলে পাথরের ওই সাইনগুলো পাবো না, কিন্তু অ্যাপেন্ডিক্সে পাবো। আর জ্বর যে আসাটা, সেটা গলব্লাডারের পাথর হলেও জ্বর আসতে পারে,
কিডনিতে পাথর হলেও জ্বর আসতে পারে, আবার অ্যাপেন্ডিক্স হলেও জ্বর আসতে পারে। আর ইনভেস্টিগেশনের জন্য কিছু দেন কি, মানে যদি নিশ্চিত, যেহেতু আপনি বলছেন যে কনফিউশনের সম্ভাবনা রয়েছে কিছু কিছু রোগের সাথে, সেক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য কি? আচ্ছা, সেক্ষেত্রে নিশ্চিত হওয়ার উপায় খুব সহজ। আমরা একটা প্লেন এক্স-রে কেউবি করে ফেলি এবং তার সঙ্গে একটা আলট্রাসোনোগ্রাফ করে ফেলি। আলট্রাসোনোগ্রাফ পাথরের রোগের জন্য একটা 99% ভালো রেজাল্ট দেবে। গলব্লাডারে পাথর হলেও সে বলে দিতে পারবে, কিডনিতে পাথর হলেও বলে দিতে পারবে। আর যদি এই দুটো না থাকে তখন, আর নিচের দিকে যদি ব্যথা হয় তখন আমরা বলি অ্যাপেন্ডিক্স বা মহিলাদের ক্ষেত্রে সেলফিনজাইটিস। সুতরাং এইটার খুব বেশি ডাক্তার হতে হয় না, এক্সপার্ট হতে হয় না, এটা খুব সিম্পল এক্সরেটা অ্যানালাইসিস করলে। হ্যাঁ, আর তার সঙ্গে যদি প্লেন এক্স-রে কেউবি করি আমরা 80% 90% ক্ষেত্রে কিডনির পাথর দেখতে পাই, 10% ক্ষেত্রে কিডনি পাথর দেখতে পাওয়া যায় না। আর গলব্লাডারের ক্ষেত্রে পাথর প্লেন এক্স-রে কেউবি তার সাধারণত আসে না। আর অ্যাপেন্ডিক্স আর সেলফিনজাইটিস ওটা তো আসবেই না। সুতরাং 90% আমরা প্লেন এক্স-রে কিউবি দিয়ে বলে দিতে পারি। আচ্ছা, এবার চিকিৎসার দিকে একটু যাই। নিশ্চিত যখন হয়ে যান যে কিডনিতে পাথর হয়েছে রোগীর, আপনাদের চিকিৎসাটা শুরু করেন কিভাবে? আমরা প্রথমটা সাইজটা দেখে নেই। সাইজটা যদি 0.5 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার নিচে হয় এবং সে যদি ইউরেটার দেখে নেই, তখন আমরা মনে করি যে পাথর ওষুধ দিয়ে বেশি পানি পান করে ওটা বেরিয়ে যাবে। পাথর যদি মাল্টিপল হয়, বেশি হয় এবং যদি সাইজ বড় হয়, 1.5 সেন্টিমিটার উপরে হয় এবং সেটা যদি ক্যালিক্সের উপরে থাকে, উপরের দিকে, কিডনির উপরে, নিচের দিকে না, উপরের দিকে থাকে, তখন আমরা তাকে ভেঙে নিতে বলি, লিথোট্রিপসি। আর তার নিচের দিকে যদি পাথর হয়, এটা লিথোট্রিপসিতে আসবে না, এইটাকে আপনাকে সিদ্ধি করে বের করে নিয়ে আসতে হবে। তবে সবচেয়ে বড় যে ট্রিটমেন্ট, সেটা পাথর বের করার পরে, এটা সার্জিক্যাল কারণেই বের করা হলো, লিথোট্রিপসি দিয়েই গুঁড়ো করা হলো, অথবা অন্য কারণে বেরিয়ে আসলো, আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট করে দেখতে হবে 2 থেকে 5 বছর যেন আর পাথর রিকার না করে। প্রত্যেকটা পাথরে 30 থেকে 40% কেজে রিকার করবে উইদিন 6 মান্থস টু 2 ইয়ার্স। এবং সেজন্যই প্রত্যেক সার্জনেরও জানে, মেডিকেল ডক্টরও ভালো মতো জানে যে পাথর ট্রিটমেন্ট মানে পাথর রিমুভাল করা না, পাথর ট্রিটমেন্ট মানে তাকে মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হবে 2 থেকে 5 বছর। এবং এই মেডিকেল ট্রিটমেন্ট খুব সহজ। আমরা তার ব্লাডের ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড, সিস্টিন, অক্সালেটটা করে ফেলি। পাথর যদি পাওয়া যায় তার অ্যানালাইসিসটা করে ফেলি, তার মেটাবলিক অ্যাবনর্মালিটিসে ডিটেক্ট করে নিয়ে আমরা সাধারণত তাকে আমরা 3 ধরনের ওষুধ দেই। এই 3 ধরনের ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলি যে কিছু খাবার আপনি পরিহার করবেন। যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, রেড মিটটা অ্যাভয়েড করতে বলি, মাছের ডিমটা অ্যাভয়েড করতে বলি, কিছু ফল, শাকসবজি অ্যাভয়েড করতে বলি। আর যদি ইউরিক অ্যাসিড বেশি না থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, তাহলে দুধ খাবারটা কম খেতে বলি, যে সমস্ত খাবারে ক্যালসিয়াম আছে সেটা কম খেতে বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে পানি বেশি পান করতে বলি। তাকে 3 থেকে 4 লিটার পর্যন্ত প্রতিদিন পানি পান করতেই হবে। তার মানে যেখানে 2 লিটার পর্যন্ত পানি পান করা উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষের, তার চেয়ে বেশি খেতে হবে। 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। এটা সকালে উঠে 2-3 গ্লাস খেলে হবে না, এটা ইউনিফর্ম হতে হবে সারা দিনে। সেটি যাতে সারা দিনে 16 ঘন্টার মধ্যে তাকে ওই 3 থেকে 4 লিটার খেতে হবে। একটা বদভ্যাস আছে মানুষের, যে সকালবেলা উঠে 1 লিটার পানি খেয়ে নিল আর সারাদিনে আর মানে 1 লিটার খেয়ে নিল, এটা কাজ হবে না। তাকে ইউনিফর্মলি খেয়ে নিতে হবে, সেটা বিশুদ্ধ পানি খেয়ে নিতে হবে, সেটার জন্য সুপেয় পানি, ভালো পানি হয়। এবং আপনি বলছিলেন যে মেডিকেল একটি ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে যাতে করে স্টোনগুলো রিকার না করে। কয়দিন পর পর আপনারা আসার পরামর্শ দেন ফলো আপের জন্য? ইউজুয়ালি আমরা 3 থেকে 6 মাস পর আসতে বলি। ঘন ঘন আসার কোনো প্রয়োজন নাই। ওয়ান্স পাথর যদি রিমুভ হয়ে যায়, আর যদি পাথর রিমুভ না হয়ে খুব ছোট্ট পাথর থাকে, একটা কিডনির নিচের দিকে থাকে, 1 সেন্টিমিটার নিচে, কোনো সিমটম হচ্ছে না, ইউরিনে কোনো অ্যালবুমিন নাই, আরবিসি নাই, ডাব্লিউবিসি নাই, আমরা ওটাকে বলি সাইলেন্ট স্টোন। আপনি ওটাকে ওষুধ দিয়ে ওইভাবেই রেখে দিতে পারেন।
কিডনিকে ওই বারে বারে লিথোট্রিপসি কিন্তু 2-3 বারের বেশি করা উচিত না। এটি মানে কিডনিতে ডিস্টার্ব করাও তো হয়, যে একটু বিরক্ত করা বা কিডনির যে কাজটা সেটিকে একটু হ্যাম্পার করা। লিথোট্রিপসি ঘন ঘন করলে হাই ব্লাড প্রেশার হতে পারে পরবর্তী পর্যায়ে। স্যার অনেক অনেক ধন্যবাদ, এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন আজকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কিডনিতে পাথরজনিত বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার যে পরামর্শগুলো আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন রয়েছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে জিনিসটা বলবো এটাকে আমরা বলবো হচ্ছে ব্রিজ মুভমেন্ট। এই ব্রিজ মুভমেন্টের কারণে যে জিনিসটা হবে, ইউর লোয়ার ব্যাক উইল বিকাম মোর স্ট্রঙ্গার। এবং এই মুভমেন্টটা লোয়ার ব্যাক ইনজুরি, লোয়ার ব্যাক হিলিংয়ের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি কমন। এবং যে কোনো জায়গায় গেলে, যে কোনো ফিজিওর কাছে গেলে, যে কোনো জায়গায় গেলে এই এক্সারসাইজটা আপনাকে দেবে, কারণ ইটস ভেরি গুড ফর লোয়ার ব্যাক মানে হিলিং প্রসেস অর মানে মেকিং দ্য লোয়ার ব্যাক স্ট্রঙ্গার। এবং এটা এতই সেফ যে এটা যে কোনো লোকই যে কোনো ইনজুরি লেভেলে যদি তিনি এটা মানে করতে পারবে। এটা কোনো সেফটি রিকোয়ারমেন্টস না, কারণ ইটস ভেরি সেফ মুভমেন্ট। এখন দেখুন আমরা কীভাবে এই ব্রিজিং মুভমেন্টটা করি। তবে এটাকে আমরা একটা মডিফাই করেছি। মডিফাই করার হচ্ছে রিজন হচ্ছে যাতে মোর স্ট্রঙ্গার হয়, মোর স্ট্রেচড আউট হয়, এবং যাতে আপার ব্যাকটা এটার সাথে একটু ইনভলভ হয়, যাতে আমরা দুই দিক দিয়ে বেনিফিটটা পাই, এবং নেক মাসল যাতে একই সাথে একটু স্ট্রঙ্গার হয়। এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে করছে। ওকে, এই অবস্থায় যখন আমি বলবো ব্রিথ ইন, ইউ সি দ্য মুভমেন্টস। ওকে, ব্রিথ ইন, হাতটা চলে যাচ্ছে, তার মানে ইটস হি স্ট্রেচিং আউট, স্ট্রেচিং আউট, কন্ট্রাক্টিং দ্য লোয়ার ব্যাক। এবং এর সাথে যে জিনিসটা চলতো অলসো স্ট্রেচিং দ্য নেক মাসল। ওকে, ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন, breathe out. So it's the movement of the lower back and the stretching of the neck muscle as well with the shoulder blade as well. Okay, breathe out. এবং সেম টাইম যে জিনিসটা হবে, আপনার রোটেটর কাফটাও কিন্তু একটু ফ্লেক্সিবল হচ্ছে, কারণ আপনার যদি নেক মাসল উইকনেস থাকে, দ্য রোটেটর কাফ কয়েকদিন পরে জিনিসটা হবে, ইনজুর্ড হবে। আবার রোটেটর কাফ যদি ইনজুরি থাকে, ইট উইল ফলো টু দ্য নেক মাসল অ্যাজ ওয়েল। সুতরাং একই সাথে অন্য আনুষঙ্গিক সমস্যাগুলো কীভাবে ডিল করা যায় সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করছি। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, এখন এই অবস্থায় হাতটা আর মুভমেন্ট করবে না, হাত ওই অবস্থায় থেকে ব্রিথ ইন। ওকে, এই অবস্থায় ইউ স্টে দেয়ার ফর কাপল অফ সেকেন্ডস, যেটা আমরা বলি 30 seconds ইজ গুড এনাফ। ওকে, লোয়ার ব্যাক ইজ গেটিং স্ট্রঙ্গার অ্যান্ড দ্য নেক মাসল ইজ গেটিং স্ট্রেচড আউট, দ্য শোল্ডার ব্লেড is also getting working, the rotator cuff is stable. Okay, the thighs are getting active, the hip muscle is also getting active. Okay, down. ওকে, দিস ইজ, এটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। এটা আসলে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো ইয়োগা পোস্টার কিন্তু আমরা স্ট্যাটিক অবস্থায় থাকি। ওকে, আপ, কিন্তু আমরা যখন এই লোয়ার ব্যাকের যে সমস্ত আমরা থেরাপিউটিক ইয়োগাগুলো করছি, আমরা কিন্তু সবসময় ডাইনামিক মুভমেন্টে আছি, মানে উই আর মুভিং, মোবাইল। কারণ হয় কি, যখন আমরা নর্মাল মুভমেন্টে থাকি, আমরা যখন স্টেবল থাকি, আমরা কিন্তু নর্মালি কিন্তু এভাবে মুভ করি না, আমরা কিন্তু সবসময় মুভমেন্টে থাকি। কিন্তু যখন আমরা একটা পোস্টারে গিয়ে থাকি, জাস্ট ওখানে ব্লাড সার্কুলেশনটা আনছি, তখন তখন দেখা যাচ্ছে যে উই আর ফিলিং বেটার। যখন আমরা অন্য লাইফস্টাইলে চলে যাই, আবার দ্য প্রবলেম অকার্স। এই জন্য আমরা কী করছি, যে এক্সারসাইজটাকে সিমুলেট করছি টু দ্য প্রপার লাইফস্টাইল, যে আমরা যে প্রপার লাইফস্টাইলে থাকবো ওটা কিন্তু একটু মোবাইল থাকবে। সুতরাং এক্সারসাইজের বেনিফিটটাও যদি মোবাইল অবস্থায় নেওয়া যায়, তাহলে কিন্তু এটাকে বলবো আমরা পার্মানেন্ট বেনিফিট। আর তাহলে কিন্তু পার্মানেন্ট বেনিফিটও আপনি পাবেন না, শুধুমাত্র মেনটেনেন্স অথবা শুধুমাত্র মানে হেলথ বেনিফিটটা পাবেন, কিন্তু যে কারণে আপনি চাচ্ছেন জিনিসটা সেটা কিন্তু আপনি পাবেন না। প্রিয় দর্শক, ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় আমাদের স্বাস্থ্যের জন্য। এর পেছনে কি কোনো খাবার দাবারের কোনো ভূমিকা রয়েছে? এ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। সারাদিনের সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম। এই ঘুমের সাথে খাবারের ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে, এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয়। এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন, এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন, যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়।
ডার্ক চকলেট যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবিচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি, কিছু কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক। তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস। তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা 1 গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আর একটি ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি, এটিও ঘুমের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানিয়ে আমাদের লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, মানে অনেকগুলা কোষের সমষ্টি একসাথে, সংখ্যায় অনেক বাড়তে থাকলো, নিয়ম নীতি ছাড়া কোনো থামার কোনো লক্ষণ নাই, এরকম ক্ষেত্রে যখন অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে কোথাও একটা চাকা বা পিণ্ড হয় তাকে আমরা বলি টিউমার। এটা অন্য জায়গার মতো ব্রেস্টেও হতে পারে বা স্তনেও হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।